দর্শক দেখুন, আরো একটা খবর সামনে চলে এসছে রাজ্যপালের বিরুদ্ধে। রাজ্যপালের বিরুদ্ধে আরো এক শ্লীলতাহানির নালিশ। অভিযোগকারিণী নৃত্যশিল্পী। অনুসন্ধান রিপোর্ট নবান্নে জমা পড়েছে পুলিশের তরফ থেকে। মানে ওই একটা গল্পকে সামনে এনেও হচ্ছে না, আরো একটা গল্প সামনে আনা হয়েছে। আরো এক অভিযোগ, নৃত্যশিল্পী তার নাকি শ্লীলতাহানি করেছেন রাজ্যের রাজ্যপাল ডক্টর সিবি আনন্দ বোস দিল্লিতে। তার একটা অভিযোগ আর কি এসছিল, মানে ওই নৃত্যশিল্পী অভিযোগটা করেছিলেন এবং সেটার নাকি এনকোয়ারি করা হয়েছে পুলিশের তরফ থেকে এবং সেই রিপোর্ট নাকি নবান্নে জমা পড়েছে এবং সেই খবর এখন সামনে আসছে। যে ঘটনা ঘটেছে সেটা বলা হচ্ছে 2023 সালের জুনের ঘটনা, আর এটা হচ্ছে 2024-এর মে। রিপোর্ট জমা পড়ছে এখন, মানে এখন এই খবর সামনে এসছে। এক্স্যাক্টলি কবে জমা পড়েছে জানি না, কিন্তু এখন রিপোর্ট সামনে এসছে, এই সময়ে সামনে আনা হচ্ছে। ওই রাজভবনের অস্থায়ী কর্মীর, মহিলা কর্মীর যে অভিযোগটা আনা হলো তারপরে পরেই ওটা নিয়ে হইচই করে কিছুই তো হলো না। শেষ পর্যন্ত হইচই হলো, কিছু মিডিয়া কাভারেজ হলো, তারপর তো বিষয়টা ঠিক খেলো না, বিষয়টা যেটা আর কি বুঝতে পারছি। তো আবার একটা নতুন গল্প সামনে আনা হয়েছে যে এর আগেও নাকি অভিযোগ হয়েছে। ওই নৃত্যশিল্পী তিনি অভিযোগ করেছিলেন, পুলিশে নালিশ করেছিলেন। যেহেতু রাজ্যপালের বিরুদ্ধে ডিরেক্টলি ওইভাবে তদন্ত করা যায় না, তো এনকোয়ারি করেছে পুলিশ, তার রিপোর্ট জমা পড়েছে নবান্নে। তো রিপোর্ট কোথায় জমা পড়লো, কিভাবে জমা পড়লো, কেই বা জানালেন, কেই বা বললেন, মিডিয়াতে এই খবর কিভাবে ফ্ল্যাশ হয়ে গেল। এর আগে তো একটা খবর ভাসানো হয়েছিল, আপনারা জানেন, কুণাল ঘোষ উনি একটা খবর পোস্ট করেছিলেন তার এক্স হ্যান্ডেলে, নাম টাম নেননি, বলেছিলেন যে একজন সাংবিধানিক পদে থাকা ব্যক্তি এই করেছেন, তার বিরুদ্ধে এই অভিযোগ রয়েছে। উড়িষ্যার এক নৃত্যশিল্পী অভিযোগ করেছেন যে তার শ্লীলতাহানি করা হয়েছে বলে এইরকম একটা পোস্ট করেছিলেন নাম না করে। তখনই আমরা আন্দাজ করেছিলাম যে রাজ্যপালের বিরুদ্ধেই হয়তো এটা বলা হচ্ছে, এবং তখন রাজ্যপালের বিরুদ্ধে শাসক দল বা শাসক বাহিনী খুব তেড়ে ফুড়ে একবারে নেমে পড়েছিল বেঁধার জন্য। তারপরেই ওই খবরটা এসেছিল। হঠাৎ দেখলাম ওই কুণাল ঘোষই রাজভবনে চলে গেলেন, কি বেশ খোশ মেজাজে, মানে ওখান থেকে বেরিয়েছিলেন, বলেছিলেন যে আমার ব্যক্তিগত বিষয় এসেছি, সৌজন্যের বিষয়। আবার ওনার পুজোতে, মানে কুণাল ঘোষের এলাকার পুজোতে মনে হয় আমন্ত্রণ করা হয়েছিল রাজ্যপালকে, মানে বেশ, তারপর দেখলাম সব মিলেমিশে একাকার। এখন যা দেখতে পাচ্ছি ওটাই মনে হচ্ছে সেটা। তখন হয়তো নামটা নেননি, কিন্তু এখন যেভাবে নামটাম নিয়ে সামনে চলে এসছে খবর, বা আনা হয়েছে খবরের পেজেতে, এখন এটুকু পরিষ্কার যে তার মানে কুণাল ঘোষ ওই সময় যেটা নাম না করে একটা আভাস দিয়ে পোস্ট করেছিলেন, তারই হয়তো এনকোয়ারি রিপোর্ট এখন জমা পড়েছে। এটাও প্রশ্ন ছিল, যখন নামটাই বলতে পারছেন না, তো এইভাবে পোস্ট করার কি দরকার ছিল? তাহলে কি ওই চাপে ফেলার চেষ্টা, রাজ্যপালকে চাপে ফেলার চেষ্টা? তো দর্শক, আমরা জানি না বিষয়টা কি হচ্ছে, যে অভিযোগগুলো সামনে আনা হচ্ছে, মানে কি, মানে বিশ্বাস করব কি করব না, বিশ্বাস করা যায় কি যায় না, মানে এইসব নিয়ে প্রশ্ন আছে আর কি। কি বা হচ্ছে রাজ্যপাল সম্পর্কে, রাজ্যপালই বা কি কেমন। তবে একটা বিষয় দেখছি, বিজেপি কিন্তু রাজ্যপালের ব্যাপার নিয়ে কোনো মুখ খুলছে না সেই অর্থে। আর বলা হচ্ছে যে উনি ভালো করে জবাবটা দিতে পারবেন বলে ধরি মাছ নাচুই পানি করে তারাও কিন্তু এড়িয়ে যাচ্ছে, বিজেপির নেতারা এড়িয়ে যাচ্ছেন। তো বিষয়টা কি, মানে একটু ব্যাপার আর কি, গোলমেলে ব্যাপার। প্রথমত এই সময়ে কেন এগুলোকে আনা হচ্ছে পর? অভিযোগ আনা থাকলে তো আগেই বলা যেতে পারতো। এই যে আর এতদিন পর রিপোর্টের খবর সামনে আসছে, কবেকার ঘটনা। তো এই সময় এই সবগুলো বলা বা করানো, অভিসন্ধি কি, এইসব নিয়ে যেমন একটা প্রশ্ন জাগছে, তেমনি রাজ্যপালের ব্যাপার নিয়েও আমাদের মনে একটা প্রশ্ন আছে। কারণ রাজ্যপালের আচার আচরণ, মানে আমি এই ক্ষেত্রে বলছি না, মানে
রাজ্যের মানুষ রাজ্যপালের কাছে যে আশাটা করেছিলেন, যে প্রত্যাশাটা করেছিলেন ওনার নামটা ঘোষণা হওয়ার পরে, সেই প্রত্যাশা কিন্তু পূরণ হয়নি রাজ্যের মানুষের, এটা বলতে পারি। তো সেটা অন্য প্রশ্ন, কিন্তু তার চরিত্র নিয়ে যা সামনে আনা হচ্ছে বিরাট গন্ডগোলের বিষয়। দর্শক, আমি মহিলাদের অভিযোগকে সহজে উড়িয়ে দিই না। মহিলারা যারা অভিযোগ করেন তাদের অভিযোগের বিষয়গুলো খতিয়ে দেখার পক্ষপাতী, কিন্তু অন্য দিক দিয়ে এটাও ভাবতে হচ্ছে যে সংবিধান যখন কাউকে রক্ষা কবচ দিয়েছে, তখন হয়তো এইসব নিয়ে মিডিয়াতে চর্চা করা এর মানে সাংবিধানিক পোস্টকে অসম্মান করা। সংবিধান যখন রক্ষা কবচ দিয়েছে, তখন যখন এনকোয়ারি করা যায় না, ব্যবস্থা নেওয়া যায় না, তো এইভাবে প্রকাশ্যে এনে এইসব করার কি বা প্রয়োজন রয়েছে? যদি মনে হয় কোথাও এরকম কিছু ঘটেছে, প্রপার কিছু জায়গা রয়েছে, সেখানে গিয়ে বলতে পারেন, কেন্দ্রীয় সরকারের কাছে, রাষ্ট্রপতির কাছে বলাই যায়। কিন্তু সেটাকে নিয়ে বাজার গরম করা, মঞ্চে দাঁড়িয়ে চিৎকার করা, এখানেই তো পরিষ্কার হয়ে যায় যে আসল উদ্দেশ্য কি। আসল উদ্দেশ্য কি সত্যি নারীদের সম্ভ্রম বাঁচানো, নাকি এটাকে ইস্যু করে, হাতিয়ার করে পলিটিক্যাল ফায়দা তোলা? এটা এই প্রশ্ন জেগে যায়। যদি সত্যি নারীদের সম্মানহানি হয়, বলার জায়গা নিশ্চয়ই আছে। হয়তো পুলিশি অ্যাকশন হবে না, কিন্তু বলার জায়গা নিশ্চয়ই আছে, ঠিক জায়গাতে বলা হোক। সংবিধানটা কোথাও যেন খেলো না হয়ে যায়, যেন হেও না হয়ে যায়, সেটাও তো মাথায় রাখতে হবে। আমাদের তো সেটা দায়িত্ব। হোক না, যদি অভিযোগ থাকে ঠিক জায়গায় বলা হোক। কেন এটাকে নিয়ে মিডিয়াতে চর্চা করা বা ওই প্রকাশ্য মঞ্চে দাঁড়িয়ে নাম ধরে বলা, না বাবা আমি রাজভবনে যাব না, যা সব শুনছি, এইগুলো বলা মানে সাংবিধানিক পোস্টটাকে অপমান করা। তো কি আর করার আছে, এ তো আর বলে কয়ে হবে না, এ তো হতেইছে। কিন্তু আমি দর্শক একটা কথা বলবো শেষে, মহিলাদের প্রতি সম্মান জানিয়েই। আমি রাজভবনের যে গল্পটা শুনলাম, যে গল্পটা সামনে আনা হলো, যে চাকরিতে দুরকম কথা এসছে, চাকরিতে পদোন্নতি আর একটা নাকি স্থায়ী চাকরির ব্যাপার। সেই জন্য নাকি ওই মহিলা কর্মী যিনি অস্থায়ী হিসেবে ওখানে কাজ করছেন, তিনি নাকি রাজ্যপালের কাছে কোনো তদবির করেছিলেন এবং সেই জন্য রাজ্যপাল তাকে ডেকেছিলেন, এমনটাই কিন্তু বলা হচ্ছে। আমার প্রশ্ন, যদি সত্যি চাকরিটা হয়ে যেত বা উনি যেটা চাইছিলেন সেটা যদি হয়ে যেত, তাহলে কি উনি মুখ খুলতেন? উনি কি মুখ খুলতেন? আমি এই জন্যই কথাটা বলছি, কারণ যেদিন উনি মুখ খুললেন তার আগেও কিন্তু একটা ঘটনা ঘটেছে বলে উনি স্বীকার করেছেন, এর আগেও ঘটনাটা ঘটেছে। তাহলে মুখ খোলার হলে সেদিনই তো খুলতে পারতেন, সেদিনই তো বলতে পারতেন। পরে খুললেন কেন? আরো কি আশাতে ছিলেন যে চাকরিটা হয়ে যাবে বা করে দেবেন বা পদোন্নতি করে দেবেন, সেই আশাই ছিলেন? সেই জন্য কি আগের দিনেরটা সহ্য করে নিয়েছিলেন? তারপরে পরে কি সেরকম সদর্থক কিছু মেলেনি বলেই কি এইভাবে প্রকাশ্যে কথাটা বললেন বা টাকা দিয়ে বলানো হলো? আবার জানি না তাকে এই হিসেবে ব্যবহার করা হচ্ছে কিনা, স্ক্রিপ্ট করে করে তুমি এই তদবির করবে, লোকটাকে এইভাবে বলবে, একটু গদগদ ভাবে কথা বলবে, তাহলে ওনার এরকম অ্যাটিটিউড সামনে আসবে, আরো একবার করবে, তারপর অমুক দিনে গিয়ে ফ্ল্যাশ করে দেবে। আমি জানি না এটা প্ল্যান করে কিছু করা হয়েছে কিনা। আমার প্রশ্ন, যদি সত্যি ওনার পদোন্নতি হয়ে যেত, উনি কি মুখ খুলতেন? তাহলে কেন প্রথম দিনই মুখ খুলেনি? প্রথম দিনটা সহ্য কেন করবেন উনি? কেন প্রথম দিনটা ওই রকম হওয়ার পরেও উনি আবার দ্বিতীয় দিন কেন ওনার কাছে যাবেন? কেন যাবেন? যাওয়ার তো কথা নয়। আর এই যে ঘটনাটা বলা হচ্ছে দিল্লিতে যে শ্লীলতাহানি, সেটা শুনছি যে ওই নৃত্যশিল্পী, তাকে নাকি দিল্লিতে নিয়ে যাওয়া হয়েছিল, ফ্লাইট বুক করা, রাজভবনের এই রাজ্যপালেরই এক আত্মীয় নাকি ফ্লাইট বুক করে দিয়েছিলেন, হোটেল বুক করে দিয়েছিলেন, ওখানে ছিলেন। বলা হচ্ছে মানে উনি নাকি, ওনার স্বামী বিদেশে থাকেন, তার সঙ্গে ডিভোর্সের মামলা চলছে। তো রাজ্যপাল নাকি ওনাকে বলেছিলেন যে ওই বিদেশ মন্ত্রকের কার সঙ্গে কি আলাপ করিয়ে দেবেন, সেই জন্য নাকি ওইরকম আলাপ হয়, ইত্যাদি নিয়ে যাওয়া হয়। তো তারপর উনি নাকি দিল্লিতে গিয়ে সিকিউরিটি ছাড়াই উনি একা বেরিয়েছিলেন, বেরিয়ে ওই নৃত্যশিল্পীর হোটেলে গিয়েছিলেন, তারপর তার সঙ্গে শ্লীলতাহানি করা হয়েছে। এই যে কথাটা, এই যে গল্পটা সামনে আনা হচ্ছে, এটাও কি ওটা? বা এটাও কি তাই হতো যদি ওনার পারপাসটা
মানে পূরণ হয়ে যেত, মানে উনি যে উদ্দেশ্যে রাজ্যপালের সঙ্গে সম্পর্ক রেখেছিলেন বা যেটা চেয়েছিলেন সেটা যদি হয়ে যেত, তাহলে কি উনি এইভাবে প্রকাশ্যে আনতেন? বা যে উদ্দেশ্যে উনি রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎটা করেছিলেন বা উনি ওনার তাগিদটা মনে করেছিলেন, সেটা কি পূরণ হয়নি? সেটা পূরণ হয়নি বলেই কি প্রকাশ্যে আনছেন? ওনার প্রথমেই তো প্রশ্ন জাগা উচিত ছিল যে আমাকে কেন এত খাতির করছেন, আমার টিকিট কেটে দিচ্ছেন ফ্লাইটের, আমার হোটেল বুক করে দিচ্ছেন, আমাকে এই করে এত সুযোগ সুবিধা দিয়ে দিচ্ছেন। ওনার তো প্রথমেই তো বোঝা উচিত ছিল যে একটা মানুষ কেন এসব করবেন, কেন এসব করবেন। আমরা যেমন মহিলাদের উপরে নির্যাতন যেমন আমরা কখনো চাই না, পছন্দ করি না, প্রতিবাদ করি, কিন্তু আমরা এটাও আশা করি যে মহিলারা যেন জেনে বুঝে ট্র্যাপে পা না দেন। তারাও তো সচেতন, আজকে মহিলা পুরুষ সমান আমরা বলছি সব জায়গাতে, তো মহিলাদেরকেও তো একটু সচেতন হতে হবে যে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে। আমি আগুনে ঝাঁপ দিয়ে বলবো আমাকে বাঁচাও বাঁচাও বাঁচাও, সেটা তো মানে হয় না। ওটা যে আগুন, এটা তো আমাকে উত্তাপ দেখে, আশপাশ থেকে উত্তাপ দেখে তো আমাকে বুঝতে হবে, বুঝতে হবে, তাই না? আমি জেনে শুনে বিপদে পা দেবো, পড়ে গিয়ে বলবো আমাকে বাঁচাও বাঁচাও, এটাও ঠিক নয়। আর আমার যে প্রশ্নটা রয়েছে, যদি তার যদি উদ্দেশ্য পূরণ হয়ে যেত যেটা চেয়েছিলেন, তাহলে কি আনতেন এইসব অভিযোগ সামনে? যদি এই অভিযোগগুলো সত্যিই হয়ে থাকে, আমি জানি না, আমি জানি রিপোর্টগুলো এসছে বলে কথাগুলো বলছি, সবটা যদি প্ল্যান করে এইসব বলানো গল্প বানানো, সেটা অন্য বিষয় হয়ে যাবে। কিন্তু আমার মনে প্রশ্ন, আমি মহিলাদেরকে সম্মান রেখে বলছি, আমারও বাড়িতে তো মহিলা, মা, বোন, ওয়াইফ, আমার নিজের মেয়ে বড় হচ্ছে, সবই তো আছে। সুতরাং মহিলাদের অভিযোগকে কখনো উড়িয়ে দিই না, সহজে উড়িয়ে দিই না। কিন্তু মনে প্রশ্ন আমার, আমি আমি আমার মেয়েকেই তো শেখাবো যে আমি যেমন চাই মেয়েদের ওপরে অত্যাচার কখনো না হয়, বন্ধ হোক, কিন্তু তোমাকেও সতর্ক থাকতে হবে, জেনে বুঝে কোনো প্রলোভনে, কোনো প্রতিশ্রুতি কেউ দিলে তার পাল্লায় পা দেওয়া। আমি বুঝতে পারছি এটা এটা ঠিক হচ্ছে না, কেন ওই মানুষটি আমার বিমানের টিকিট কেটে দেবেন, কেন ওই মানুষটি আমার জন্য হোটেল বুক করে দেবেন, ওনার নিশ্চয়ই কিছু একটা উদ্দেশ্য আছে। এটুকু উপলব্ধি যদি আমি না করতে পারি, বা এইসব বুঝে শুনে যদি আমি একটু সতর্ক না হই, তাহলে তো তুমি তো নিজেই তো অত্যাচারের জন্য গলাটা পেতে দিচ্ছ। তো এটা তো বুঝতে হবে। এই বোধ শক্তি যদি না থাকে, তাহলে কি পড়াশোনা করলে, কি মানুষকে বুঝতে শিখলে? আমি আমার মেয়েকেও সচেতন করবো এই বিষয়ে। এটা আমার মনে হয় প্রত্যেকেই তার ছেলে মেয়ে পরিবারকে এইভাবেই সচেতন করেন, এটা আমার ধারণা। করেন, সবাই যে করেন না তা নয়, অনেকেই করেন। কিন্তু তারপরেও যে প্রশ্ন জাগছে যে তারা জেনে শুনে এইগুলো করছেন কেন? সুবিধা আদায় করার চেষ্টা করবেন, সুবিধা পাওয়ার চেষ্টা করবেন, নিজেরা গিয়ে এরকম মানে মন গলানোর চেষ্টা করবেন, তারপরে কিছু মানে পূরণ না হলে বা কিছু উল্টো দিকে ঘটে গেলে এসে চিৎকার করবেন। কখনো কখনো নিজেদের দিকেও তো আঙুলটা তুলতে হয়। আবার খারাপ লাগছে কথাটা বলতে, হয়তো এক্ষুনি কেউ কেউ বলবেন আপনি মহিলাদেরকে অসম্মান করছেন। না, আমি আবার তো বলছি, আমার ঘরেও তো মহিলা মেয়ে সব তো রয়েছে, কেন অসম্মান করবো? আমি টোটাল সামাজিক সিস্টেম নিয়ে কথাটা বলছি। আমি শুধু ওই দুই মহিলাকে নিয়ে কথাটা বলছি না, আমি অনেক ক্ষেত্রে এরকম অভিযোগ শুনেছি বলে কথাগুলো বলছি। যে তুমি মহিলা হিসেবে ঢুকবে, দিয়ে একটা সফট একটা ব্যাপার আদায় করার চেষ্টা করবে, মানে নিজের উদ্দেশ্য পূরণের জন্য একটা বেশ একটা সিম্প্যাথি বা এরকম আদায় করার চেষ্টা করবে, তারপর যখনই সেটা পূরণ হবে না চিৎকার করবে এসে, এটা তো ঠিক নয়। মহিলা মানে সব নীতি নৈতিকতার ঊর্ধ্বে, এটা তো ভাবা ঠিক নয়। তাকে তো বেসিক কিছু এথিক্স তো মেনে চলতে হয়। সবাইকে নিয়ে তো সমাজ, মহিলা পুরুষ সবাইকে নিয়ে সমাজ। এক হাতে কি তালি বাজে নাকি? এক হাতে কি তালি বাজে? আর যেখানে সত্যি সত্যি ইচ্ছার বিরুদ্ধে অনেক ঘটনা ঘটে, সেগুলো ঘটে যায় তো। কিন্তু আমি জেনে শুনে, মানে ধরুন নির্ভয়া কাণ্ড ঘটেছে, নির্ভয়া তো কখনো বুঝতে পারেনি যে এটা হবে দিল্লিতে, কখনো তো বুঝতে পারেনি। সেটা হচ্ছে ঘটনা, নক্কারজনক ঘটনা। কিন্তু আমি যখন বুঝতে পারছি যে এটা ঠিক হচ্ছে না, আমার প্রতি উনি যে ধরনের মনোভাব ব্যক্ত করছেন এর মধ্যে কত একটা গন্ধ রয়েছে, তো আমি জেনে বুঝে কেন তার পাল্লাতে পা দেবো? এই সতর্কতা যদি না থাকে, তাহলে সমাজকে আমরা কি করে ভালো করব? সতর্কতা অবলম্বন প্রত্যেকের মধ্যেই থাকতে হবে। তবে হ্যাঁ, যদি তারপরেও কেউ কিছু ঘটানোর চেষ্টা করেন বা করে, তাদের বিরুদ্ধে শাস্তি হোক, সেটা আমরা সব সময় চাইবো। রাজ্যপালের বিরুদ্ধে অভিযোগ এসছে, দেখা যাক, এখন রাজ্যপাল আছেন, আগামী দিনে থাকবেন না, নিশ্চয়ই সেই বিষয়ে পরবর্তীকালে অভিযোগ করা যেতে পারে, তার কি ভিত্তি রয়েছে সেটা হবে। কিন্তু এই সময় এইগুলোকে সামনে এনে বারবার
ফোকাস করা, প্রচারের আলোতে আনা, এটার কি উদ্দেশ্য? কবে জুন মাসের ঘটনা 2023-এর, আর এখন বলা হচ্ছে, এটা নিয়ে আমাদের মনে প্রশ্ন রয়েছে। দর্শক যা বলার বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।